বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেষ বিকেলের আলো যখন রাজশাহীর পদ্মার পাড়ে ডুবছিল, তখন সেখানে হাজারো দর্শনার্থী। রোজ বিকেলে এই পর্যটন এলাকায় বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। এই যেমন সিয়াম তৌসিফেরাও দল বেঁধে এসেছিলেন এখানে। শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর এই তরুণেরা আলাদা করে কোনো অভাব অভিযোগের কথা তোলেননি। সবাই এক বাক্যেই বলছিলেন, রাজশাহী যেন এক শিক্ষিত বেকারদের নগরী। মানে শিক্ষাগত যোগ্যতা সবার আছে, কিন্তু কর্মসংস্থান নেই। এখন এখানে নেক্সট যে নির্বাচনে নির্বাচিত হবে যে সরকার, আমরা চাই অবশ্যই রাজশাহীতে একটা ভালো কর্মসংস্থান হোক। ফ্যাসিবাদ থেকেও যদি এত কিছু উন্নত করা সম্ভব, তাহলে ফ্যাসিবাদ বিরোধী যারা আছে তারা কিছু আরও উন্নত করা সম্ভব। এই সংকট যে কতটা ক্ষত হয়ে দাঁড়িয়েছে তা আরও স্পষ্ট হয় গৃহিণী সাহেরা বেগমের কথায়। সমস্যা আছে, শিক্ষিত ছেলেপিলেরা কোনো কর্ম পাচ্ছে না, কোনো চাকরি পাচ্ছে না। শিক্ষিত ছেলেপিলেরা নৌকা চালাচ্ছে, চটপটি বেচছে, অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে। আমাদের দেশটা যাতে কন্ট্রোলে আসে সেরকম আমরা একটা সরকার চাই, যেন দেশটা ভালো থাকে। এই যে এখন চাঁদাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এগুলো যেন না হয়। আমরা কর্ম করবো, খাবো। অনেক ছেলেপিলে, ছোট ছোট ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছে নেশা করে। বছরের পর বছর ধরে রাজশাহীতে কর্মসংস্থানের অভাব যেন বেড়েই চলেছে। তবুও প্রতিবার নির্বাচন এলে পরিবর্তনের আশা দেখেন এসব তরুণেরা। যেন দেশে কোনো বিশৃঙ্খলা না হয়, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, আর দেশ যেন সঠিকভাবে পরিচালিত করতে পারে। আর যেই সরকারের দেশ গঠন সরকার গঠন করুক না কেন, যেন দুর্নীতি না থাকে। প্রধানমন্ত্রী ছেলেও যদি দুর্নীতি করে, তার জন্য একদম ন্যায় বিচার হয়। সবুজ আর সৌন্দর্যের শহর হিসেবে রাজশাহীর পরিচিতি দীর্ঘদিনের। পরিচ্ছন্ন রাস্তাঘাট, বহুল আলোচিত সড়কবাতি, তুলনামূলক কম যানজটের এই নগরে নানা প্রত্যাশার গল্প আছে সাধারণ নাগরিকদের। ভোটারদের অনেকেই বলছিলেন রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান আছে, তবে জেলার 6টি আসনেই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আওয়ামী লীগের ভোট ব্যাংক। সেই প্রশ্ন ছিল বিএনপির এই নেতার কাছেও। আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, আওয়ামী লীগ আসলে আছে কিনা, কিংবা আওয়ামী লীগ দিবে কিনা ভোট, এটি তো আমি সঠিকভাবে আপনাকে বলতে পারবো না। অবশ্যই নির্বাচন যারা প্রতিযোগিতা করবে তারাই তো প্রতিদ্বন্দ্বী। ইনশাল্লাহ শুধু 6টা আসন না, আমাদের গ্রেটার রাজশাহীতে আমার বিশ্বাস স্বাধীনতার পরে যেমন 48টি আসন আমাদের এখান থেকে উপহার দিয়েছি, এবারে ইনশাল্লাহ আমরা রাজশাহীতে এই 6টি আসন সহ গ্রেটার রাজশাহী আমাদের বিশ্বাস সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আমরা ইনশাল্লাহ বিএনপিকে উপহার দেব। অন্তত 2টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে অন্তকোন্দলও। এই সুযোগটিকে কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী। তাদের দাবি, জেলার 6টি আসনের মধ্যে অন্তত 4টি আসনে এগিয়ে আছে দলটি। রাজশাহী 6টা আসনেই আমরা খুবই ভালো অবস্থা, বিশেষ করে 1, 2, 3, 4 এমনকি 5 পর্যন্ত। আমরা বাকি 2 আমরা খুবই হার্ড কন্টেস্ট হবে আমরা মনে করছি। তারপরেও আমরা এখানে ভালো অবস্থানে থাকব, বিএনপির চেয়ে এগিয়ে আছি এখনও পর্যন্ত নানা জরিপে আমাদের কাছে যে রেজাল্টগুলো আছে। 6 আসনেও আমরা হার্ড কন্টেস্ট করব, 6 নম্বর আসনে সেখানেও ভালো অবস্থা। এখানে আমরা আশা করছি ম্যাক্সিমাম আসন আমরা পাবো। 6টা আসনের মধ্যে 4টা আসন পজিটিভলি আমরা এখনও এগিয়ে আছি, 2টো আসন হার্ড কন্টেস্ট হবে। কোন 2টা? 2টা আসনের মধ্যে 5 এবং 6, পুঠিয়া দুর্গাপুর এবং বাঘাছড়া ঘাট। ষাটোর্ধ্ব রেজাউল করিমের সাথে দেখা মেলে পবা উপজেলার কাপাসিয়া এলাকায়। ভোটের আলাপ তুলতে তিনি বলছিলেন, আগামীর ভোটটা যেন হয় শান্তিপূর্ণ। আসলে রাজশাহীর পরিবেশটা মোটামুটি ভালো, খুবই সুন্দর, লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সুষ্ঠু নির্বাচনই হবে আশা করা যায়। এখন পর্যন্ত ভালো আছে। জামাত আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হবে না, অন্য কোনো দলের অবস্থান নাই, কোনো প্রার্থী তেমন নাই, লোকজন চিনেই না। এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, এগুলার কোনো কিছুই নাই। যেটাই ভোট হয় জামাত আর বিএনপি পাবে। এবার অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটের পরিবেশ শেষ পর্যন্ত কতটা শঙ্কামুক্ত থাকবে তা নিয়ে দুশ্চিন্তা আছে নাগরিক সমাজেরও। কেননা ভোটের আগেই দেশের বিভিন্ন জায়গায় হানাহানি ও রক্তপাত শঙ্কা বাড়াচ্ছে এই জনপদেও। এবার নির্বাচন কিন্তু সবাই ভাবছেন জিতবেন, এবং এবারের নির্বাচনে কিন্তু খুব কৌশলগত ঘটনা ঘটবে বলে আমার মনে হয়, এবং নানান কৌশলে কে কাদের ভোট নিজের ঝুলিতে আনতে পারবেন সেটা একটা বড় ভূমিকা রাখবে।
এবং সেটা ভয় দেখেই হোক কিংবা টাকা দিয়েই হোক কিংবা শুভেচ্ছার বিনিময়েই হোক। তো এখানে মানুষ প্রার্থী যেমন ভাববেন তেমনি দলের কথাও ভাববেন, তাদের নীতি আদর্শ কথা ভাববেন, এবং সামনে তো তারা নিশ্চয়ই নির্বাচনী ইস্তেহার দেবেন, সেটা নিয়েও ভাববেন। তো সব মিলিয়ে এবারের নির্বাচনটা টক মিষ্টি ঝাল। বিএনপি জামাত ছাড়া এই জেলার বিভিন্ন আসনে ভোটে লড়ছে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাসদ, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে সবগুলো আসনেই বিএনপি ও জামায়াতের লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা। মুকিমুল হাসান, বিবিসি বাংলা, রাজশাহী। বিবিসি বাংলা থেকে আমরা এসেছি আজ বিবিসি বাজারে, পাবনার ঈশ্বরদীতে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই বিবিসি বাজারে এখানে চা দোকান থেকে যে রেডিওটি দেখা যাচ্ছে, সেই রেডিওতে মুক্তিযুদ্ধের খবর শোনার জন্য মানুষ প্রতিদিন এখানে জমায়েত হতেন। কখনো ৫-৭-১০ জন, কখনো হয়তো আমরা ১৫ জন হতাম, এরকম এই খবরগুলি আমরা শুনতাম। যখন পরিবেশ পারমিট করতো না, আবার পলাশ হয়ে যাইতাম। সময়টা হচ্ছে ১৯৭১ সন। এই বাজার সৃষ্টি হয়েছে এপ্রিলে। এই হচ্ছে সেই রেডিও, যে রেডিওতে খবর শোনার জন্য মুক্তিযুদ্ধের সময় এই এখানে যে চায়ের দোকানটি ছিল, সেই চায়ের দোকানের সামনে অনেক মানুষ সমবেত হতেন, এবং তাদের কাছে মুক্তিযুদ্ধের খবর পাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই রেডিওতে বিবিসি বাংলার খবর, এবং সেখান থেকেই এই বাজারটির নাম হয় বিবিসি বাজার। আমার ভাই কাশেম মোল্লা সেই চায়ের দোকানটা দিয়েছিল, এবং সেখানে সাইনবোর্ড লাগা হয়েছিল বিবিসি টি স্টল। আজ আমরা এসেছি এই বাজারে, এই বাজারের গল্প আমরা শুনবো, এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখানকার মানুষজন কি ভাবছেন সেটাও আমরা জানার চেষ্টা করব। বিগত 17 বছর কোনো আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি, এই জন্য একটা গ্রহণযোগ্য, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। 40% লোককে মাইনাস করে দিয়ে নির্বাচন, এটা যুক্তিযুক্ত না। ইসলামিক দিক দিয়ে চাই আর কি, আমরা ইসলামী মানুষ। গণভোটটা আসলে কি নিয়ে হবে সেটা আমি জানি না। এটার বিবিসি বাজার নামটা কিভাবে হলো? এই আমরা একমাত্র কারণ এই বিবিসির সংবাদটা শুনতাম আমরা, এই জন্যেই এই জায়গার নাম হলো বিবিসি বাজার। আচ্ছা, এটা কি সেই রেডিও যেটা কিনা আপনার ভাই আবুল কাশেম মোল্লা তখন এই দোকানে ছিলেন? এই রেডিওটা আপনাদের পরিবারে আসলো কিভাবে? আমাদের পরিবারে আসলো এই জন্য ৭০ সনে আমার বড় ভাই এবং মেজো ভাই বাড়িতে তখন খবর শোনানোর প্রয়োজনও আমাদের ছিল। আমার একটা বোনের বিয়ের সময় তখন হয়েছিল ৭০ সনে। তো সেই সময় ৭০ আগে বিয়ে হয়েছিল, কিন্তু একটা রেডিও বা অন্য কিছু দেওয়ার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানের উপর ভিত্তি করে রেডিওটা কেনা হয়েছিল, কিন্তু আমার বোনকে দেওয়া হয়নি। আমরাই ব্যবহার করেছি। এর মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেল ৭১ সনে। যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে আমরা এটা নিজেরাই ব্যবহার করেছি, এবং সেই ব্যবহারটা আমরা এই বাজারে, এই জায়গাতে, একদম এই জায়গা সাইনবোর্ডে দেওয়া হলো বিবিসি টি স্টল। নিরাপত্তা অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা এখানে বিবিসির এই সংবাদগুলো শুনতাম। কখনো কোনো সমস্যা হয়েছিল এটার জন্য? সমস্যা তো হয়েছে, বারে মাঝে মাঝে সমস্যা হয়েছে। পাকানাদার বাহিনী যখন এই অঞ্চলে ঢুকছে, এই দোকানে আসছে, দোকানে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে ওরা হয়তো আগে থেকে টের পাইছে যে এখানে একটা কিছু হয়। ওই রেডিওটা দেখার পর ওই রেডিওটা নেওয়ার জন্য অনেক কাড়াকাড়ি হয়। তখন আমার ভাইকে কয়েক দফা আঘাতও করে। তারপরে এই বাজারটার নাম তারপরে বিবিসি বাজার হলো কি করে? ওই যে বিবিসি টি স্টল, প্রথমেই হচ্ছে বিবিসি টি স্টল নাম দিয়েই কিন্তু চায়ের দোকানটা তৈরি করা হয়। আমরা বিবিসি বাজার থেকে এসেছি বিবিসি বাজারের পাশেই একটি বাড়িতে। এখানে আমরা কয়েকজন নারীর সাথে কথা বলবো যারা এখানে আছেন। নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, তাদের কি চিন্তা, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। নির্বাচন হচ্ছে, ইলেকশন হচ্ছে, শুনেছেন তো না? আমরা নির্বাচন দিয়ে আসলাম, কত দিছি, কত অনেক দিয়েছে, অনেক দিচ্ছি আমি। তো এই যে সামনে একটা নির্বাচন হবে, আপনি কি চান এই নির্বাচন থেকে? মানে কি হইলে ভালো হয় আপনার জন্য? কি ভালো হয়, আমার গ্রামটা একটু ভালো করে দিবেন, জিনিসের একটু দাম কমা দিবেন আপনারা দয়া করি, আমরা কিনে খেতে পারি। আমরা গরিব মানুষ, আমার পয়সা করে রাখা, এইটুকু আপনারা সাহায্য করবে।
এখনো শুনি নাই যে নারী প্রার্থী আছে কিনা, আগামী দিনে কিংবা কিছুদিন পর কেউ এটা উদ্যোগ নিবে কিনা আমি এখনো শুনি নাই। থাকলে ভালো হতো। থাকলে কি অবশ্যই ভালো হতো। কি কি ভালো হতো, মানে কি সুবিধা হতো আপনার? কি সুবিধা হতো, কারণ অনেকে মনে করেন ছেলে মানুষের কাছে যাওয়ার আগে মেয়ে মানুষের কাছে আগে যায় নিজের কথাটা বলতে, সেখান থেকে যদি সে মানে ফেল হয় তার উপর পড়তে যায়। এই জন্য মহিলা মানুষ যদি একটা উদ্যোগভাবে দাঁড়ায়, মানে আমাদের মহিলাগুলা তার কাছে কথাবার্তা বলে সুবিধা পায়, এরা থেকে পায়, এরা মহিলা মানুষ হলে এরা সুবিধা হয়। আমার দেশে ওই ওই কর্মটা নাই, যে মনে করে যে আমার ভিতরে গ্রামের ভিতরে একটা কর্ম আসলে পারে আমরা একটা পয়সা, ছেলেরা কামাই করে মেয়েরা অত পয়সা পায় না, নিজেরা ভিতরে যদি মেয়েরা কর্ম করতে পারে তাহলে নিজের হাতে একটা পয়সা নিজেরা খরচ করতে পারে নিজের স্বাধীনতায়। নির্বাচনে আপনার চিন্তাটা কি? নির্বাচনে অলরেডি 2টা দলের প্রতিদ্বন্দ্বী হবে, জামাত বিএনপি। হ্যাঁ, আর নির্বাচন না হলে তো হবেও না, নির্বাচন হওয়াই লাগবে। হ্যাঁ, না হলে তো নির্বাচিত সরকার না আসলে তো দেশই চলবে না। আসলে নির্বাচনটা এইভাবে আমার মতে ঠিক না, কারণ একটা 40% লোককে মাইনাস করে দিয়ে নির্বাচন এটা যুক্তিযুক্ত না আমার ধারণা। কারণ এই যে হ্যাঁ না একটা ভোট করছে এই সরকার, আর যে এগুলা করতেছে এটা তো মেজরিটি পার্সেন্ট যদি না করে, শুধু একপেশি ভাবে সরকার গঠন করে এটা তো বাস্তবায়ন করা হবে না। পরবর্তীতে যদি আবার এই সরকার আসে এসব কিছুই থাকবে না। আমি সাধারণ হিসাবে বলতে চাই যে আইনই করুক সর্বসম্মতিক্রমে করাটাই ভালো। ভোট দেবো, আমরা চাই শান্তি, গরিব মানুষ, হ্যাঁ শান্তি চাই, যাতে শান্তি আসে সেটাই। মানে নির্বাচন বিষয়ে অত কিছু আমি জানি না, এবার প্রথমবার ভোট দেব, তবে আশা করা যায় এবার ভালো ভোট হবে ইনশাল্লাহ। ভালো লাগছে প্রথমবার ভোট দেব। ইসলামিক দিক দিয়ে চাই আর কি, আমরা ইসলামী মানুষ, দেশটা ভালোভাবে চলুক আমরা সেভাবে চাই, যে রাষ্ট্রকে সেভাবে পরিচালনা করবে সেভাবে চাই, মানুষজন ভালো থাকে সুস্থ থাকে এভাবে চাই। তরুণদের তো একটাই চাওয়া যে দেশে কর্মসংস্থান মানে উন্নত করতে হবে, এবং আমি চাই যে দেশে কর্মসংস্থান যেমন উদ্যোক্তা বের করতে হবে বেশি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছে 15 লাখের বেশি প্রবাসী। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে নিবন্ধন করেছে মাত্র 38,574 জন। অথচ এই দেশে বসবাস 12 লাখেরও বেশি বাংলাদেশির। নিবন্ধনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত জটিলতা। অনলাইনে আবেদনকালে ফোনে সময় মতো ওটিপি না আসায় বারবার চেষ্টা করেও নিবন্ধন শেষ করতে পারেননি বহু প্রবাসী। আবার এখনও জাতীয় পরিচয়পত্র না থাকায় ভোটার হওয়ার সুযোগ হারিয়েছেন অনেকে। পোস্টাল বিডি অ্যাপ নামিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে কয়বারই ট্রাই করেছি রেজিস্ট্রেশন করার, আমি ওটিপি পেতে ব্যর্থ হয়েছি। তারপর এই একাধিকবার ট্রাই করার পরে আমার রেজিস্ট্রেশনের মেয়াদ চলে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আবার মেয়াদের টাইম আসলো তখন আমি আবার ট্রাই করেছি, দ্বিতীয়বারও আমি ব্যর্থ হয়েছি। আমরা যে সকল প্রবাসীরা ভোটার হওয়ার জন্য নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়েছি, তার মধ্যে অনেক সময় দেখা গিয়েছে যে সময় মতো ওটিপি আসেনি। বিশেষ করে ওটিপি না আসার কারণে বা সময় মতো না আসার কারণে বিপুল সংখ্যক প্রবাসী যারা ভোটার হতে আগ্রহী ছিলেন তারা ভোটার হতে পারেননি, এটি অন্যতম কারণ। তাছাড়া হচ্ছে এখানে টাকা দিয়ে পোস্টাল ব্যালটটি সংগ্রহ করতে হচ্ছে পোস্ট অফিস থেকে, সেটিও একটি অন্যতম কারণ ভোটার নিবন্ধনের সংখ্যাটি বৃদ্ধি না হওয়ার। তাছাড়া এছাড়া যথাসময়ে ও পর্যাপ্তভাবে নিবন্ধন কার্যক্রমের তথ্য প্রচার না হওয়াও একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। অনেক প্রবাসী শেষ পর্যন্ত জানতে পারেননি কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় করতে হবে ভোটার নিবন্ধন। ম্যাক্সিমাম প্রবাসীদের এনআইডি কার্ড নেই, বাংলাদেশি এনআইডি কার্ড নেই, এবং যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছে অ্যাপ থেকে ওটিপি আসছিল না। প্রচুর সংখ্যক কমপ্লেন ছিল যে আমরা অন টাইম ওটিপি পাচ্ছি না বা পাই নাই, তার কারণে অনেক রেজিস্ট্রেশন হয়নি। এবং তৃতীয় কারণ সেটা হচ্ছে পোস্ট বক্স নাম্বার বাই পোস্টে আসার কারণে এখানে ম্যাক্সিমাম লোকেরই নিজস্ব কোনো পোস্ট বক্স নেই, এবং এটার প্রচারের ঘাটতি ছিল, যেটা আরো প্রচার করা উচিত ছিল আমার মতে, যে যদি কারোর নিজস্ব ব্যক্তিগত পোস্ট বক্স নাম্বার না থাকে সেই ক্ষেত্রে তারা কি করবে সেটা এত প্রচার হয়নি। যদি এটা হতো আমার মতে এটা
1 লাখ 1.5 লাখের উপরে ক্রস করতো, বা হয়তো আমিরাত প্রথম স্থান অধিকার করতো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। প্রচুর প্রবাসীদের এখনো এনআইডি কার্ড হয়নি, এবং যাদের এনআইডি কার্ড হয়েছে তাদের টেকনিক্যাল কারণে অনেকের যে পাসওয়ার্ড, ওটিপি, এই জিনিসগুলো ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেটা খুব ক্রুশিয়াল, সেখানে অনেক সমস্যা তৈরি হয়েছে। প্রথমবার যে কোনো কিছু করতে হলে এই সমস্যাটা হয়। আরেকটা বড় কারণ এটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। কাজে টেকনিক্যাল সমস্যার পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ডিং আর প্রথমবার হওয়ার কারণে অনেকের মধ্যে আগ্রহ চেয়েও সন্দেহের বিষয়টা বেশি থাকে। আমি মনে করি কয়েক দফা, কয়েক টার্ম ইলেকশন হলে এই সংখ্যাটা বেড়ে যাবে। এত প্রতিবন্ধকতা পেরিয়েও যারা নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ব্যালট পেপার হাতে পেয়েছেন, তারা এখন ভোট প্রদানের অপেক্ষায়। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই দ্রুত ভোট দিয়ে তার ডাকযোগে দেশে পাঠাতে প্রস্তুত তারা। আমি আরিফুল ইসলাম এটা সংগ্রহ করছি 20 দিরহাম দিয়ে। ইনশাল্লাহ আমি আমার পছন্দের ফাট থেকে ভোট দিব বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমিরাত থেকে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এই ফার্স্ট টাইম আমরা প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবো। আমার প্রবাস জীবন 4 বছরের, তবে আমি ভোটার হয়েছি প্রায় 1 যুগ আগে। ইতিমধ্যে আমার ভোটার হওয়ার পরে প্রায় 3টি নির্বাচন গিয়েছে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, এবং ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি না আসলে এই সিস্টেমটা হতো না, আমরা প্রবাসী থেকে ভোট দেওয়ার সুযোগটি পেতাম না। প্রবাসীরা বলছেন, এই ভোটাধিকার শুধু ব্যালট নয়, এটি প্রবাস থেকেও দেশের সঙ্গে যুক্ত থাকার এক গভীর অনুভূতি। ডোনাল্ড ট্রাম্পের কার্যকর অস্ত্র ট্যারিফের কবলে পড়ে ভালো নেই ভারত। ইতোমধ্যে 50% শুল্কের কষাঘাতে টালমাটাল অবস্থা মোদী সরকারের অর্থনীতির। এবার আসছে আরও এক ভয়ানক ঘূর্ণিঝড়, 500% শুল্কের বোঝা। ভারত কি রক্ষা পাবে সেই ঘূর্ণিঝড় থেকে? কি ভাবছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, রাশিয়া থেকে যেসব দেশ নিয়মিত তেল কিনছে তাদের উপর 500% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর জন্য মার্কিন সিনেটের কোনো অনুমতির প্রয়োজন নেই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, এবার এই শুল্কের হুমকি মূলত চীনকে টার্গেট করেই দেওয়া হয়েছে, ভারতকে নয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, রাশিয়া স্যাংশন বিল অনুযায়ী রুশ তেল কেনা দেশগুলোর উপর অন্তত 500% শুল্ক আরোপের প্রস্তাব সিনেটে রয়েছে। তবে ট্রাম্প চাইলে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপি এর আওতায় সিনেটের অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরো বলেন, 500% শুল্কের বিষয়টি সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব। সিনেট এটি পাশ করবে কিনা তা দেখা যাবে, তবে আমাদের বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সিনেটের আলাদা অনুমোদন প্রয়োজন নেই। চলতি বছরের 8 জানুয়ারি প্রস্তাবিত বিলের বিস্তারিত প্রকাশ করে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর প্রচণ্ড চাপ প্রয়োগের ক্ষমতা দেবে, যাতে তারা রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করে। ভারত প্রসঙ্গে স্কট বেসেন্ট দাবি করেন, ট্রাম্প প্রশাসন 25% শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তার ভাষায়, ইউরোপ এখনও রুশ তেল কিনছে এবং কার্যত নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ যোগাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রুশ তেল কিনতে শুরু করেছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প 25% শুল্ক আরোপ করার পর ভারত ধীরে ধীরে তা কমিয়েছে এবং এখন রুশ তেল কেনা বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের রাশিয়া স্যাংশন বিল প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রস্তাবিত বিলটি সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত এবং সংশ্লিষ্ট সব বিষয় ও অগ্রগতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। তিনি আরো বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থান বরাবরের মতোই বাস্তবতা ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা ভিত্তিক। জয়সওয়ালের ভাষায়, 1.4 বিলিয়ন মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই ভারতের প্রধান অগ্রাধিকার। যেসব দেশ রাশিয়ার তেল কিনছে তারা মূলত ইউক্রেনের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধে লিপ্ত, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। তাই দেশটির কাছ থেকে তেল কিনলেই শুল্কের হুমকির মুখে পড়ছে বিভিন্ন দেশ। তবে এই দফায় হয়তো রক্ষা পেয়ে যাচ্ছে ভারত। তবে চীনের বিরুদ্ধে শুল্ক বসিয়ে দেশটিকে কতটা কাবু করতে পারবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় দুই বাণিজ্য অংশীদারের মধ্যে যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তার প্রভাব কি শুধু ইউরোপ আর যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে, নাকি তার ঢেউ আছড়ে পড়বে বিশ্বের প্রতিটি বাজারে? বিগত কয়েকদিনে শেয়ার বাজারের পতন, স্বর্ণের দামের রেকর্ড ঊর্ধ্বগতি আর ইউরোপীয় পার্লামেন্টের একটি সিদ্ধান্তে এই প্রশ্নগুলো নতুন করে সবার সামনে এসেছে। সম্প্রতি 2025 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। সিদ্ধান্তটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা আরও এক ধাপ বাড়বে। এই দুই বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রিনল্যান্ড। দ্বীপটি অধিগ্রহণের পথে ইউরোপীয় ইউনিয়ন যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের উপর নতুন করে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা বলেন, এটি শুধু একটি বাণিজ্যিক চাপ নয়, বরং ডেনমার্কের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি। এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গিয়েছে 20 জানুয়ারি। ডাও জোন্স সূচক কমেছে 1.7% বেশি। S&P 500 নেমেছে 2%-এরও বেশি। নাসডাকের লেনদেন বন্ধ হয়েছে প্রায় 2.4% কমে। পাশাপাশি দ্বিতীয় দিনের মতো টানা দরপতন দেখা গিয়েছে ইউরোপের শেয়ার বাজারেও। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাজারেও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা লক্ষ্য করা গিয়েছে। এই বাজার অস্থিরতার মধ্যেই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ছাড়িয়েছে $4,800। পাশাপাশি রূপার দামও রয়েছে রেকর্ডের কাছাকাছি। এখন প্রশ্ন জাগে, এই বাজার উত্তেজনার সূত্রপাত কোথা থেকে? 2025 জুলাই মাসে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্পের গলফ রিসর্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের উপর শুল্ক হার 30% থেকে কমিয়ে 15% নামানোর অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে এবং কিছু নীতিগত সংস্কারে সম্মত হয়। তবে চুক্তিটি কার্যকর করতে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন জরুরি। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির পর ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী সদস্য ম্যানফ্রেড ওয়েবার বলেন, এই মুহূর্তে চুক্তির অনুমোদন সম্ভব নয়। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান ব্রেন্ট লাঙ্গে বলেন, শুল্ককে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প। গ্রিনল্যান্ডকে দেওয়া হুমকির কারণে চুক্তিটি স্থগিত করা ছাড়া আর কোনো বিকল্প খোলা নেই, বিশেষ করে যখন তা ইউর সার্বভৌমত্বের উপর প্রশ্ন তোলে। ট্রাম্পের এই সিদ্ধান্ত আবারও সামনে এনেছে পাল্টা শুল্কের সম্ভাবনা। এর আগে ট্রাম্পের লিবারেশন ডে নামে ইইউকে 30% শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়ন প্রায় 93 বিলিয়ন ইউরো সমমানের মার্কিন পণ্যে শুল্ক আরোপের তালিকা প্রস্তুত করেছিল। কিন্তু স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প ইইউ চুক্তির কারণে উভয়ের শুল্ক পরিকল্পনা সাময়িক স্থগিত রাখা হয়। তবে এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হতে যাচ্ছে 6 ফেব্রুয়ারি। নতুন সিদ্ধান্ত না এলে 7 ফেব্রুয়ারি থেকেই ইউরোপের পাল্টা শুল্ক কার্যকর হতে পারে। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভাষণে ম্যাক্রো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নতুন শুল্কের অনবরত সংযোজন অগ্রহণযোগ্য, বিশেষ করে শুল্ককে যখন ভৌগোলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে ইউরোপকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, পাল্টা ব্যবস্থা নেওয়ার আগে ইউরোপের উচিত একটু মাথা ঠান্ডা করে ভাবা। এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন, ইউরোপ যদি পাল্টা শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইউরোপ আর যুক্তরাষ্ট্র কি আবারও সহযোগিতার পথে ফিরবে, নাকি বিশ্ব অর্থনীতি আরও এক দফা বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হবে? গ্রিনল্যান্ড নিয়ে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর সঙ্গে আলোচনার পর ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক আরোপের আগের হুমকি থেকেও সরে এসেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই চুক্তি বাস্তবায়ন হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটো সব দেশের জন্যই লাভজনক হবে। 21 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আমার একটি খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে। তবে এই প্রস্তাবে গ্রিনল্যান্ডের উপর সরাসরি মার্কিন মালিকানা থাকবে কিনা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। এই আলোচনা তদারকির দায়িত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
এর আগে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেছিলেন, আমি গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, বরং অঞ্চলটির মালিকানা নিশ্চিত করতে আলোচনার পথেই এগোতে চাই। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, দিনটি শুরুর তুলনায় অনেক ভালোভাবে শেষ হয়েছে। এখন আমাদের লক্ষ্য ডেনমার্কের লাল রেখা সম্মান করে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা। এরই মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে কিছু নতুন তথ্য সামনে এসেছে। ট্রাম্প সিএনবিসিকে বলেন, এই চুক্তি দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী হতে পারে। এতে গ্রিনল্যান্ডের খনিজ অধিকার এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই গোল্ডেন ডোম পরিকল্পনার লক্ষ্য হল স্থল, সমুদ্র ও মহাকাশে ইন্টারসেপ্টর ও ডিটেক্টরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা। ন্যাটো মহাসচিব মার্ক রুট ফক্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় গ্রিনল্যান্ডের উপর ডেনিশ সার্বভৌমত্বের বিষয়টি ওঠেনি। তবে ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড লিজ নেওয়ার ধারণা নাকচ করে বলেছিলেন, মালিকানা থাকতে হয়, লিজ নয়। ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে বলেন, বৈঠকে ট্রাম্প ও রুট আর্কটিক অঞ্চলের নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প যে চুক্তির কাঠামোর কথা বলছেন তা ন্যাটোর মিত্রদের, বিশেষ করে 7টি আর্কটিক দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে আর্কটিক নিরাপত্তা নিশ্চিতে জোর দেবে। পাশাপাশি ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হবে, যাতে রাশিয়া ও চীন কখনোই গ্রিনল্যান্ডের অর্থনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করতে না পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের কিছু এলাকায় মালিকানা দেয়া হতে পারে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। ন্যাটোর বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এই ব্যবস্থা সাইপ্রাসের যুক্তরাজ্যের সামরিক ঘাঁটির মতো হতে পারে। বর্তমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে যে কোনো সংখ্যক সেনা মোতায়েন করতে পারে। ইতোমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে 100 জনের বেশি মার্কিন সামরিক সদস্য স্থায়ীভাবে অবস্থান করছেন। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যের উপর 10% শুল্ক বসানো হবে, যা পরে বাড়িয়ে 25% করা হতে পারে। তিনি বলেছিলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। কিন্তু 21 জানুয়ারি ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলান ট্রাম্প। পরবর্তীতে তিনি জানান, বোঝাপড়া হওয়ায় 1 ফেব্রুয়ারি থেকে নতুন কোনো শুল্ক আরোপ করা হবে না। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 1 মাস দেশটিতে কোনো নির্বাচন হবে না। এরপর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ 3 মাস। এরপর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এদিকে বিরোধী নেতা, শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো দায়িত্ব নেওয়ার জন্য যার পর নাই উঠে পড়ে লেগেছেন। সবশেষ তিনি হোয়াইট হাউসে সফর করে নিজের নোবেল পদকটিও ট্রাম্পকে দিয়ে এসেছেন। এবার তিনি মাদুরোর হারানো গদি দখল করবেন নাকি অন্য কেউ? চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। প্রথমেই নাম আসে ডেলসি রদ্রিগেজের, যিনি বর্তমানে 3 মাসের জন্য ক্ষমতায় বসেছেন। আগামী নির্বাচনে হয়তো তিনিও প্রতিদ্বন্দ্বী হতে পারেন। মাদুরোর অপহরণ কাণ্ডের পর সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রীকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়েছে। এর আগে তিনি 2014 থেকে 2017 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং 2020 থেকে 2024 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা ব্যাপক। মাদুরোর গ্রেফতারের পর রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের অভিযানকে অপহরণ আখ্যা দিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সরকার পরিবর্তন ও ভেনেজুয়েলা তেল খনিজ সম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তোলেন। তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তার পর তার অবস্থান কিছুটা নরম হয় এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতার ইঙ্গিত দেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন UCL এর গবেষক পাবলো রুবেইরো উচুয়ার মতে, অর্থনৈতিক আলোচনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে রদ্রিগেজ একজন বাস্তববাদী রাজনীতিক হিসেবে গড়ে উঠেছেন, তবে তাকে নানাবিধ চাপ মোকাবেলা করতে হচ্ছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াজদাদো কাবেও দেশটির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রায় তাকে মাদুরো সরকারের নম্বর 2 হিসেবে উল্লেখ করা হয়। 62 বছর বয়সী কাবেওর রয়েছে শক্ত সামরিক প্রভাব। যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে এবং তার গ্রেফতারের তথ্য দিলে $2.50 কোটি পুরস্কার ঘোষণা করেছে।
বিশ্লেষকদের মতে কাবেও সশস্ত্র বাহিনী ও আধা সামরিক গোষ্ঠীগুলোর সঙ্গে গভীর যোগাযোগ বজায় রাখেন। মাদুরো গ্রেফতারের পর প্রকাশ্যে খুব একটা সক্রিয় না থাকলেও ধারণা করা হচ্ছে তিনি প্রতিরোধ সংগঠনের কৌশল নির্ধারণে ব্যস্ত। উঁচুয়ার ভাষায়, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তিনি সহজে নতি স্বীকার করবেন না। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং দেশের অন্যতম প্রভাবশালী জেনারেল। 2014 সালে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছেন। নিজেকেই তিনি সমাজতান্ত্রিক সৈনিক হিসেবে পরিচয় দেন। তার নেতৃত্বে সেনাবাহিনীতে কঠোরতা, নজরদারি ও গ্রেফতার বাড়ে। তবে বিশ্লেষকদের মতে পাদ্রিনো জানেন সরাসরি সামরিক অভ্যুত্থান হলে সেনাবাহিনীর বেসামরিক বৈধতা নষ্ট হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের জন্যই ক্ষতিকর হবে। ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্যতম প্রভাবশালী বেসামরিক রাজনীতিক। প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ এ রাজনীতিক স্যাভেজ যুগ থেকেই রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। 2021 সাল থেকে তিনি জাতীয় পরিষদের স্পিকার এবং মাদুরো গ্রেফতারের পর আবারও সেই পদে পুনর্নিযুক্ত হন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সরকারের কৌশল নির্ধারণে তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হয়। ভেনেজুয়েলার নিরাপত্তা কাঠামোয় আরেক গুরুত্বপূর্ণ নাম জেনারেল গুস্তাভো গঞ্জালেস লোপেজ। তাকে একযোগে প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডার ও সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান করা হয়েছে। এর আগে তিনি 2019 থেকে 2024 সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে, যার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।